ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বাংলাদেশের অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মাথা মোহাম্মদ ইউনূস প্রত্যেক মুহূর্তে যুদ্ধ চাইছেন। কেন যুদ্ধ চাইছেন আগের দিনকে খুব স্পষ্টভাবে পয়েন্ট অনুযায়ী ধরে ধরে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আসলে যুদ্ধ যদি লাগানো যায় একবার এই মুহূর্তে বাংলাদেশে, তাহলে আসলে বিশাল লাভ ইউনূসের, মোহাম্মদ ইউনূসের। কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস চাইছেন যে তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী হতে গেলে কি করতে হবে? নির্বাচন করাতে হবে। আর নির্বাচন টালানো যায় একমাত্র একটাই উপায়, তা হচ্ছে যুদ্ধ। দেশে বেরোজগারি অর্থাৎ চাকরি নেই, কোনো রকম ব্যবস্থা নেই উপায়ের, নেই খাদ্য, অতএব সীমান্তে লাগিয়ে দাও যুদ্ধ। এই স্ট্র্যাটেজিতে এই মুহূর্তে চলছে মোহাম্মদ ইউনূস। আর সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এই মুহূর্তে প্রত্যেক মুহূর্তে, ইনফ্যাক্ট লাস্ট 1-1.5 মাস ধরে, তারও বেশি সময় ধরে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বাংলাদেশের রাস্তা থেকে দাঁড়িয়ে, মাটি থেকে দাঁড়িয়ে এক একজন লোক এক এক ধরনের মন্তব্য করছেন, যে যা পারছেন বলছেন। আমরা হাসছি, আমরা মজা পাচ্ছি, কিন্তু বিষয়টা হাসি মজার নয়। সত্যি সত্যি সীমান্তে এসে প্রত্যেক মুহূর্তে বিএসএফকে উস্কানো হচ্ছে, যাতে বিএসএফ রেগে যায়, প্রভাবিত হয় এবং তারপর একটা পদক্ষেপ নেয়। নয়তো ভাবুন যে কেউ বা কারা, কোন সাহসে, যেখানে বিএসএফ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে, তাদেরকে লাঠির বাড়ি মারতে আসবে, মার্শাল লাঠির বাড়ি, তাও অনুপ্রবেশ করে এসে। এরকম সম্ভব কি? সম্ভব। আসলে যেন তেন প্রকরণে একটা যুদ্ধ চাইছে মোহাম্মদ ইউনূস। আর যুদ্ধ হলেই দেখুন হাতে সময় খুব কম। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় পুরো টেক ওভার করছেন, শপথ নিচ্ছেন, দায়িত্ব বুঝে নিচ্ছেন। তিনি ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার। বিডেন চলে যাবেন, কিন্তু জো বিডেন যাওয়ার আগে যদি কোনোভাবে বোঝানো সম্ভব হয় যে ভারত আমাকে আক্রমণ করছে, আমাকে বাঁচাও, প্লিজ হেল্প, তাহলে হয়তো জো বিডেন যেতে যেতেও তার যে হাতের পুতুল, ডিপ স্টেটের পুতুল, তার হাতে আমেরিকা থেকে বেশ কিছু অর্থ, গ্রান্ট বলুন বা ফান্ড বলুন বা অস্ত্রের সম্ভার বলুন, কিছুটা পাঠিয়ে দিতে পারে, মানে সম্ভাবনা থাকলেও থাকতে পারে তার। আর সেই সম্ভাবনাটা প্রবল করার জন্য আরো বেশি করে ঝাঁপাচ্ছে মোহাম্মদ ইউনূস। যুদ্ধ লাগলে অনেক শান্তি, যুদ্ধ লাগলে নির্বাচন হবে না, যুদ্ধ লাগলে লোককে খেতে দেওয়ার, চাকরি দেওয়ার চিন্তা করতে হবে না, যুদ্ধ লাগলে বোঝানো সম্ভব হবে গোটা বিশ্বের কাছে। কারণ গোটা বিশ্ব দেখে নিয়েছে কি রকম নারকীয় উল্লাস চলছে বাংলাদেশে। সেগুলো সমস্ত ঢাকা পড়ে যাবে, চাপা পড়ে যাবে, এটা সামনে দাঁড় করানো যাবে যে আমরা একটা ছোট্ট দেশ, দেখুন সবাই, ভারত আমাদেরকে আক্রমণ করছে। কিন্তু আপাতত সেগুলো বালি, কারণ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে আলাদাভাবে। বিএসএফ এর সমস্ত যারা গার্ড রয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছেন, তারা ভীষণ রকমভাবে সচেতনতার সঙ্গে বিষয়কে হ্যান্ডেল করছেন, মোকাবিলা করছেন এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। কিন্তু শুধুমাত্র ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নয়, এর সঙ্গে সঙ্গে ইউনূস দেশের অভ্যন্তরেও তরুণ তুর্কি ছেলে মেয়েদের, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মূলত যারা মেধাবী স্টুডেন্ট, তাদেরকে দিয়ে একটা সোশ্যাল যুদ্ধ চালাচ্ছেন। জানলে অবাক হবেন, ইউনূস এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা স্লিপার সেলও চালাচ্ছেন। সোশ্যালের স্লিপার সেল চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একসঙ্গে কোথাও এমন কিছু মন্তব্য করা যায়, এমন কিছু পোস্ট করা যায়, এমন কিছু কীর্তিকলাপ করা যায়, কার্যকলাপ করা যায়, যাতে মনে হচ্ছে কোথাও যে বাংলাদেশ চাইছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বা বাংলাদেশ প্রত্যেক মুহূর্তে ভারতকে চ্যালেঞ্জ করছে। রীতিমতো স্লিপার সেলের কায়দায় মেধাবী পড়ুয়াদের কাজে লাগিয়ে কিছু কিছু সময় ভারতীয় প্রোফাইল হ্যাক করে, ভারতীয় যে কোনো অ্যাকাউন্টে সেখানে দেশাত্মবোধক কিছু পোস্ট হলে সেখানে এসে ভারত বিরোধী মন্তব্য এক ঝাঁক করে যাওয়া, একসঙ্গে অ্যাটাক করা। আপনি তো ভাবছেন যে আমার তো ফ্রেন্ড লিস্টে কোনো বাংলাদেশি নেই, তাহলে এরা কোত্থেকে এলো, এরা কোথা থেকে এই ধরনের মন্তব্য করছে? তাহলে জানিয়ে রাখি, তার জন্য ইউনূসের সোশ্যাল স্লিপার সেল কাজ করছে। কারণ আবারও বলছি, গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেছে মোহাম্মদ ইউনূস কার অঙ্গুলি হেলনে বাংলাদেশে এসেছে।
কাদের জন্য বাংলাদেশ উত্তপ্ত হয়েছে এবং এই মুহূর্তে কারা চাইছে যুদ্ধ লাগাতে, কারা সীমান্তকে অস্থির করার চেষ্টা করছে। কিন্তু যে খবরে চোখ রাখছি এখন এই মুহূর্তে, এবং সবথেকে বড় খবর এই মুহূর্তে, যে খবরে অনেক কিছুর পর্দা ফাঁস হয়ে যাবে, আমাদের দেশে বসে আমাদের রাজ্য থেকে শাসক দলের একটা শ্রেণী তারা এখনো পর্যন্ত দেশের সঙ্গে নেই, বরঞ্চ এমন মন্তব্য ক্রমাগত করে যাচ্ছে যাতে বাংলাদেশ আরো বেশি অক্সিজেন পায়, বাংলাদেশের মৌলবাদীরা বেশি অক্সিজেন পায়, আর সীমান্তে আরো বেশি কোথাও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে, অর্থাৎ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফকে। তারা কারা? সময় এসেছে এদের মুখোশটা খুলে ফেলার, টেনে হিচড়ে মুখোশটা সরিয়ে দেওয়ার। আজ সোজাসুজি স্বরলিতে শুরুতেই নজর রাখছি এমন মারাত্মক এক বক্তব্যের ওপরে, যে বক্তব্য এই মুহূর্তে আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট। অত্যন্ত সেন্সিটিভ সময়, সেন্সিটিভ মুহূর্ত, আর ঠিক সেই সময় আরো একবার চূড়ান্ত বিতর্কিত, শুধু বিতর্কিত বলবো নয়, চূড়ান্ত দেশ বিরোধী মন্তব্য করলেন কলকাতার মেয়র, পুরমন্ত্রী রাজ্যের ফিরহাদ হাকিম। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি, সেই ব্রেকিং নিউজ কি বলছেন ফিরহাদ হাকিম। আজ প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করাতে তিনি যে মন্তব্য করলেন তাকে ভারত বিরোধী মন্তব্য ছাড়া আর কিছু বলা যায় না, এবং রাজ্যের পুরমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য বলা যেতে পারে। কিরকম মন্তব্য? তিনি বলছেন সীমান্তে বিএসএফ বিজেপি যে প্রত্যেক মুহূর্তে অশান্ত পরিস্থিতি চলছে তার জন্য নাকি উস্কানিমূলক মন্তব্য করছেন ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিয়েছেন। ভয়ঙ্কর মন্তব্য রাজ্যের মন্ত্রীর। সীমান্তে অশান্তির জন্য ফিরহাদ হাকিম তিনি কাঠগড়ায় নাকি তুলতে চাইছেন ভারতীয়দের। কোন ভারতীয়দের কথা বলছেন তিনি? মালদা সীমান্তে যে ভারতীয়রা প্রত্যেক মুহূর্তে বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা হুঙ্কার ছাড়ছেন, যারা গর্জন করছেন, গর্জন করছেন, বিএসএফ ভারতের জমিতে নিজের জমির ক্ষতি করে সেই জমি থেকে সরে এসে, আমি আগের দিন আপনাদের বুঝিয়েছিলাম, ঠিক যেভাবে দুখানা বাড়ির মধ্যে পাঁচিল তুললে সেই সীমানা বরাবর, সেই পার্টিশন সীমানা বরাবর যে দুটো জমির যে সীমান্ত রয়েছে, সীমানা বরাবর পাঁচিল তুললে সেই পাঁচিল থেকেই বাড়ি ঘর বানাতে পারা যায় না, নিয়ম রয়েছে। ওই পাঁচিল থেকে কয়েক ফুট ছেড়ে আপনাকে বাড়ি বানাতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম রয়েছে। শহরের এক নিয়ম, পঞ্চায়েত এলাকার আরেক নিয়ম, কোথাও 4 ফুট ছাড়তে হয়, কোথাও 2 ফুট ছাড়তে হয়, কিন্তু এই পাঁচিলের উপরে আপনি একটা ঘর তুলতে পারেন না। ঠিক সেরকম ভাবে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের ওপর যে লাইন রয়েছে, সীমান্তের লাইন, তার উপরে আমরা কাঁটাতার তুলতে পারি না। না তো ভারত পারে, না তো বাংলাদেশ পারে। আমাদেরকে আমাদের জমিতে কাঁটাতার দিতে হবে, জমিতে বেড়া দিতে হবে। তাই সীমান্ত থেকে আরো কয়েক গজ পিছিয়ে এসে তারপর নিজের জমিতে, দেশের মাটিতে, নিজের জমিতে আমরা কাঁটাতার দিয়েছি। এবং সেই কাঁটাতার দেওয়ার সময় মালদার সুখদেবপুরে সেখানে বাংলাদেশের যে সমস্ত সিকিউরিটি যারা বর্ডার গার্ড রয়েছেন তারা ছুটে আসে এবং বাধা দেওয়ার চেষ্টা করে, তারা আটকানোর চেষ্টা করে, তারা লোকজন জড়ো করার চেষ্টা করে। ভাবুন, আমার দেশের, আমার বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কাঁটাতারের কাজ শুরু করতে চাইছেন, সেখানে লোক নিয়ে আসা হয়েছে, সেখানে খুঁটি পোতা হচ্ছে, তারা বাধা দিতে চাইছে। সেই সময়তে সেখানকার ভারতীয়রা, মালদাবাসী, মালদার একাধিক মানুষজন তারা চলে যান সীমান্তে এবং তারা সেখানে হুঙ্কার ছাড়েন, তর্জন গর্জন চলে, বন্দে মাতরম স্লোগান চলে, জয় হিন্দ স্লোগান চলে। আর ফিরহাদ হাকিম বলছেন এগুলো উস্কানিমূলক মন্তব্য। আমি জানতে চাই, জয় হিন্দ স্লোগান ফিরহাদ হাকিমের কাছে উস্কানিমূলক মন্তব্য, বন্দে মাতরম ফিরহাদ হাকিমের কাছে উস্কানিমূলক মন্তব্য। ফিরহাদ হাকিম আসলে ঠিক কাদের পক্ষে স্পষ্ট করতে হবে, স্পষ্ট করতে হবে রাজ্য শাসক দলকে। আসলে রাজ্য শাসক দল এ দেশের পক্ষে না বাংলাদেশের হয়ে দালালি করছে, এটা রাজ্য শাসক দলকে স্পষ্ট করতে হবে। যে সময় দাঁড়িয়ে আছি আমরা, সেই সময়তে এই ধরনের যখন তখন যা খুশি মন্তব্য করা যায় না। আমি আমার সমস্ত অতিথিদের কাছে আসবো, তাদেরকে আমি অবিলম্বে বলছি আমার শোতে যোগদান করার জন্য as soon as possible। তবে তার আগে শোনাবো ফিরহাদ হাকিমের মন্তব্য, শুনুন। মালদা, ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তাড়া করছে, গন্ডগোল, মানে সীমান্ততে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি, সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক
স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। মালদা ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল, মানে সীমান্তে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। কেন বিরোধ বুঝতে পারছেন না ফিরহাদ হাকিম? তিনি, আমি জানি না তিনি এই দেশে থাকেন কিনা, এ রাজ্যে থাকেন কিনা, কেন বিরোধ তিনি বুঝতে পারছেন না? তিনি খবর দেখছেন না, তিনি এক চ্যানেলে দেখছেন, কোনো এক চ্যানেলে নাকি দেখেছেন যে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন ভারতীয়রা, অথচ তিনি জানেন না যে কি সমস্যা হচ্ছে। তিনি জানেন না যে সেখানকার বিজেপি, সেখানকার যারা বাংলাদেশ রাইফেলস, যারা বাংলাদেশের বর্ডার গার্ড, তারা এসে বলছেন যে প্লিজ ওখানে বেড়া দেবেন না, কাঁটাতার বসাবেন না, তাতে আমাদের বাংলাদেশের কৃষকরা ভয় পায়। আমাদের দেশের মাটিতে কাঁটাতার বসালে বাংলাদেশের কৃষকরা নাকি ভয় পায়। ফিরহাদ হাকিম জানেন না ত্রিপুরায় কি হচ্ছে? ফিরহাদ হাকিম জানেন না খোলা তার দিয়ে, যেখানে কাঁটাতার নেই, যে 435 কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে পশ্চিমবঙ্গে, যা এখনো পর্যন্ত কাঁটাতারহীন, সেখান দিয়ে প্রত্যেক মুহূর্তে রোহিঙ্গা ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকছে। ফিরহাদ হাকিম জানেন না এখানকার গুলশান কলোনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায় জায়গায়, বারুইপুর, এখানে গুলশান কলোনি, বিভিন্ন জায়গাতে রোহিঙ্গারা ঢুকে পড়ছে, তারা বসছে, তাদের জন্য জাল কাগজপত্র তৈরি হচ্ছে, সার্টিফিকেট তৈরি হচ্ছে। ফিরহাদ হাকিম জানেন না। তারপর তিনি বলছেন যে কিসের সমস্যা, কাঁটাতার দেওয়া হচ্ছে, কিসের সমস্যা তিনি জানেন না। উল্টে তিনি বলছেন কি এখানে নাকি ভারতের তরফ থেকে নাকি বিদ্বেষমূলক, মানে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঘটনাচক্রে, আজকে এমন একটা সময় খবরটা ব্রেক করলাম, আমার সঙ্গে রয়েছেন মালদা থেকে একজন প্রতিবাদী গ্রামবাসী পীযূষ মণ্ডল। পীযূষ ঘটনাচক্রে যেদিন এই ঘটনাটা ঘটে সেই দিন আমাদের সঙ্গে ছিলেন, রিপাবলিক বাংলাতে লাইভ তিনি বসেছিলেন। এছাড়াও পীযূষ এর আগের দিনও দেখেছেন কি পরিস্থিতি চলেছে ঘটনাচক্রে। এই মুহূর্তে পীযূষ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। আমি পীযূষকে বলবো, পীযূষ আপনি আমার সঙ্গে রয়েছেন, আপনি আমার সঙ্গে থাকুন। আপনি সেই সময় সেদিন উপস্থিত ছিলেন, আপনি জানেন যে বর্ডারে কি চলছে, এবং বর্ডারে প্রত্যেক মুহূর্তে এই বর্ডারে যাতে কাঁটাতার না দেওয়া হয় তার জন্য বাংলাদেশ কি তৎপরতা দেখাচ্ছে। কারণ বর্ডারে কাঁটাতার দিলে তাদের সমস্যা হবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, গরু পাচার বন্ধ হয়ে যাবে, অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, এ সমস্ত বন্ধ হয়ে যাবে। তারা বলছিল এখন চাপে পড়ে নাকি কৃষকরা ভয় পাচ্ছে, কাঁটাতার বসানো যাবে না। কি পরিস্থিতি সেদিনকে হয়েছিল আপনি নিজে জানেন, নিজে দেখেছেন। আজকে আরো একবার শুনুন, আপনি আমার সঙ্গে শোতে যোগদান করেছেন, আপনাকে স্বাগত। আরো একবার শুনুন ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে এক প্রেস কনফারেন্সে কি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্ত যে অশান্ত হচ্ছে তা নিয়ে। শুনুন একবার। মালদা ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল, মানে সীমান্তে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল, মানে সীমান্তে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। পীযূষ, আমরা সেদিনকে ছিলাম, আমরা সেদিনকে শুনছিলাম, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরও শোনাবো আমি। সেই দিনকে দিনভর সীমান্তে, মালদার সীমান্তে, সুখদেবপুর সীমান্তে, সেখানে যেখানে কাঁটাতারের খুঁটি পোতার সঙ্গে সঙ্গে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ ছুটে এসেছিল রেড়ে করে। তারা বারণ করেছে, বাধা দিয়েছে যেখানে কাঁটাতার বসানো যাবে না। সেই সময়তে মালদাবাসী, মালদার সুখদেবপুরের লোকজনেরা সেখানে গিয়েছে
এবং নিঃসন্দেহে তাদের হাতে লাঠি ছিল, দা ছিল, কাটারি ছিল, তারা সেখানে স্লোগান দিয়েছে। সেই স্লোগান ছিল জয় হিন্দ, স্লোগান ছিল বন্দে মাতরম। সেই স্লোগান কি করে উস্কানিমূলক মন্তব্য বলে মনে হলো ফিরহাদ হাকিমের? এই প্রশ্নের উত্তর চাই আজ। তার আগে আমি আসি পীযূষের কাছে। পীযূষ, আপনাদের কথা বলছেন মাননীয় পুরমন্ত্রী, তিনি বলছেন যে আপনারা নাকি উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন, সেই জন্য নাকি এই বর্ডারে, আপনাদের বর্ডারে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, কি বলবেন? নমস্কার, রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে ম্যাম যে সেই দিন উস্কানিমূলক কথাবার্তা আমরা বলিনি, উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশের সমর্থকদের মধ্যে থেকে বলা হয়েছিল, মানে বাংলাদেশি যারা জনগণ ছিল ওখানে। আর উস্কানিমূলক কথাবার্তা বিজিবি ফার্স্ট ওরা বাংকার করেছিল, ওরাই আমাদের কাজে বাধা দিতে এসেছিল। আমরা এখানে যে জমি সংগ্রহ করে 1.5 বছর আগে যে মাটি ভরা হয়েছিল, যে বাঁধের উপর যে তারবাড়াটা হচ্ছে, তো সেক্ষেত্রে তখন বিজিবি বা বাংলাদেশ সরকার তখন কোনো প্রতিবাদ করেনি। কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশ সরকার এবং বিজিবি একটা কোন ষড়যন্ত্রের কারণে আমাদের যে তারবাড়া সেটা বন্ধ করার চেষ্টা করছে। তো আমি একটা কথা বলবো যে হর কাঙ্কার মে শঙ্কর হে, আমার দেশের মাটি, আমার রাজ্যের মাটি, আমার গ্রামের মাটি আমার কাছে সোনা। সেই জমিতে সোনার ফসল ফলে, আমাদের এক ফসলা জমি হতে পারে, কিন্তু সেই ফসলকেও তারা কেটে নিয়ে চলে যায়। আমরা অনেক সময় দেখেছি, আমি এর আগের দিনও বলেছিলাম, আমাদের বাগান আছে ভিতরে, আমাদের গ্রামবাসীর বাগান রয়েছে, সেই বাগানের ফল তারা ভেঙে নিয়ে চলে যায়। আমি আর একটা কথা বলেছিলাম যে কিছু কিছু জায়গায় পিলার টু পিলার জমি ধরতে পারছে না, কিন্তু কিছু কিছু জায়গায় ওরা জমি চাষ করতে ট্রাক্টর চালাতে চালাতে হালকা হালকা করে প্রতি বছর 1 হাত 2 হাত করে ধরতে থাকে। তো এই ধরনের ঘটনা বাংলাদেশিরা ঘটাচ্ছে, তবুও আমরা নীরবে থাকি, প্রতিবাদ জানাই না। কারণ আমাদের ভারতের নীতি হচ্ছে শান্তিপ্রিয় নীতি। আমরা কখনোই পড়োশীদের সাথে ঝামেলা চাই না, কারণ প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ কখনো করতে নেই। কিন্তু সেক্ষেত্রেও বাংলাদেশ বিজিবি আমাদের তারবাড়া তৈরিতে বিশালভাবে বাধা সৃষ্টি করেছে। সেদিনকে ঠিক কি হয়েছিল? সেদিনকে হয়েছিল কি ঠিক যখন বিএসএফ কাঁটাতারের কাজ শুরু করে, তো আমাদের দেশের মাটিতে, সেই সময় হয়েছিল কি? সেই সময় বলতে বিগত 1.5-2 মাস ধরে আমাদের এখানে ফ্ল্যাগ মিটিং হচ্ছিল বাংলাদেশের বিজিবির সাথে বিএসএফ এর, কিন্তু ফ্ল্যাগ মিটিং এ কোনো একটা সিদ্ধান্তে আসা যাচ্ছিল না। তারপর বিএসএফ কাজ শুরু করে, বিএসএফ এর নেতৃত্বে কাজ শুরু হয়। সোমবার সকালে বিজিবি এসে প্রতিরোধ জানায় এবং আমাদের বিএসএফ এর সাথে বিজিবির একটা বাকবিতণ্ডা তৈরি হয়। ফায়ারিং হয়নি, কিন্তু পজিশন নিয়ে প্রত্যেকে দাঁড়িয়ে। তারপর থেকে বাংলাদেশ পক্ষ বিকেলেও ওদের জনগণ নিয়ে এসে চেঁচামেচি, হই হুল্লোড়, গালিগালাজ, নোংরা ভাষায় কথা বলা। তারপর আমরা এগুলো দেখে সহ্য করতে না পেরে আমাদের গ্রামবাসী সেই স্পটে গিয়ে, বর্ডারে গিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে না, আমাদের মাটি, আমার দেশের মাটি, আমরা আমাদের দেশের মাটিতে আমরা তারবাড়া তৈরি করব। অনেকেই বলছিলেন, কয়েকজনের বক্তব্য রয়েছে, দু একজন কৃষকের বক্তব্য রয়েছে, প্রায় সময় নাকি ধরনের ওরা যখনই অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়া সরগরম হচ্ছে, দুই দেশের, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন জিনিস সামনে আসছে, বড় বড় গরম গরম কথা, তখন নাকি ওপারান্ত থেকে মধ্যে নাকি এরকম গালিগালাজ করা হতো। এটা কি ঠিক? না, এর আগেও গালিগালাজ করা হতো। এর আগেও অনেক সময় দেখা গিয়েছে গালিগালাজ। এই ঘটনা চক্রান্তে জমি চাষ করতে গিয়েছিল আমাদের গ্রামের কৃষক, প্রায় 5 থেকে 10 জন বাংলাদেশি আমাদের কৃষককে তেড়ে আসে। এই খবরটাও এর মধ্যে এসেছে আমাদের কাছে, জমি চাষ করতে গিয়েও। তারপর বিএসএফ গিয়ে সেটার প্রতিবাদ জানিয়েছে। তো বাংলাদেশিরা প্রত্যেকবারই আমাদেরকে উত্ত্যক্ত করে এবং আমাদের প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করে। আমি আসবো এই জায়গা থেকে। খবরগুলো এই আপনি বলছেন প্রতি সময় বিভিন্ন সময় করে দীর্ঘদিন ধরে কিছু বলা হয় না। এমনি আমি জানি যে মালদাতে উল্টে পাল্টে আপনারাই সংখ্যালঘু, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বলার জায়গা নেই, কিন্তু মালদাবাসী একসঙ্গে কাঁধে কাঁধে রেখে সেদিনকে রুখে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে আমার সঙ্গে যোগদান করেছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায়। ফিরহাদ হাকিমের কাছে খবর নেই বর্ডারে কি চলে, অরিত্র এবং কেয়া। ফিরহাদ হাকিম জানেন না বর্ডারে কি চলছে। ফিরহাদ হাকিম জানেন না বিগত 2-3 মাস ধরে বাংলাদেশ কি ধরনের উস্কানিমূলক মন্তব্য করে আসছে।
ফিরহাদ হাকিম শোনেননি কখনো 4 দিনে কলকাতা দখলের কথা, ফিরহাদ হাকিম শোনেননি কখনো 7 দিনে 7 সিস্টার দখলের কথা, ফিরহাদ হাকিম শোনেননি কখনো ভারত বিদ্বেষী স্লোগান, ফিরহাদ হাকিম শোনেননি কখনো সেখানে ভারতের দালাল দূর হটো, ভারত যাদের মামার বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগানগুলো ফিরহাদ হাকিম শোনেননি কখনো। তিনি বলছেন যে বর্ডারে যে অশান্তির অবস্থা তৈরি হয়েছে, কাঁটাতার দেওয়াতে সমস্যা কোথায়, উনি জানেন না কোথায় সমস্যা। উনি জানেন না যে কাঁটাতার দেওয়াতে যদি সমস্যা না হয় তাহলে এতদিন ধরে কাঁটাতার দেওয়া হয়নি কেন, কাঁটাতার খুলে রাখাতে কাদের কাদের সুবিধে, উনি জানেন না কিছু। উনি খুঁজে পেলেন সবকিছুর মধ্যে থেকে, যেহেতু সেই দিনকে জয় হিন্দ এবং বন্দে মাতরম স্লোগান দেওয়া হয়েছিল, ওনার মনে হলো কি এই স্লোগানগুলো নাকি আসলে উস্কানিমূলক ছিল। আমি এখনো শোনাচ্ছি বন্দে মাতরম, শুনুন সেদিনকে তারিখ সহ এই ভিজুয়াল আমি পাবলিশ করছি আমার দায়িত্বে, আমি স্বর্ণালী সরকার সরাসরি স্বর্ণালীতে ভিজুয়াল দেখাচ্ছি আমার দায়িত্বে, এই ভিজুয়ালটা তারিখ সহ ওই দিনকের ভিজুয়াল। ফিরহাদ হাকিম জানেন না, শোনেননি। ফিরহাদ হাকিম এখন বলছেন যে অশান্তি পরিবেশ তৈরি করার জন্য নাকি ভারতীয়দের স্লোগান দেয়, তাই নাকি উস্কানিমূলক স্লোগান দিয়েছে, উস্কানিমূলক মন্তব্য করেছে। বুঝতে পারছেন ফিরহাদ হাকিম কাদের পক্ষে, কাদের হয়ে কথা বলছেন ফিরহাদ হাকিম? কে? সবার আগে স্বর্ণালী ভাই পীযূষকে এবং সুখদেবপুর গ্রামে সেদিন যে প্রতিবাদী যুবকরা, জাতীয়তাবাদী প্রতিবাদী যুবকরা প্রতিবাদ জানিয়েছিলেন, আমি করজোড়ে হাত জোড় করে প্রণাম জানাচ্ছি। এই টেলিভিশনের এপার থেকে আপনারা আমাদের বাংলার সমস্ত মানুষের আপনারা প্রণাম গ্রহণ করুন। দেখুন, আমরা দেখছি বাংলাদেশ তারা নাকি ভারত দখল করবে, কি করে না, মাটির ডিবিতে নাকি তারা বাংকার বানাচ্ছে। মাটির ডিবির বাংকার আর গরুর গাড়ির ট্যাঙ্কার, এটাই তো বাংলাদেশের অকাত, এটাই ওদের ক্ষমতা। যাদের নিজেদের চাল কেনার ক্ষমতা নেই, ভারতের উপর ভরসা করতে হয় চাল থেকে, আলু থেকে, ডিম থেকে, আনাজ থেকে, তাদের মুখে এসব বড় বড় কথা মানায়। আমি খালি কয়েকটা তথ্য দিতে চাই। আপনি বললেন উস্কানিমূলক মন্তব্য যেটা করেছেন, যে ববি হাকিমের মনে হয়েছে উস্কানিমূলক। এইটা যদি উস্কানিমূলক মন্তব্য হয়, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, এটা 100 বার না কেন 1000 বার বলবো, 1000 বার উস্কানিমূলক মন্তব্য আমরা বলবো। যদি এটাকে আপনার উস্কানিমূলক মনে হয়, আপনার মনে হয়, আপনার তো হৃদয়ে পাকিস্তান রয়েছে না ববি হাকিম, আপনার তো মিনি পাকিস্তান করেছিলেন পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটা প্রান্তে, এবার কি সারা বাংলাতে করতে চাইছেন? সেই কারণে আপনার ভারত মায়ের জয়গান, বন্দে মাতরমের জয়গান আপনার কাছে উস্কানিমূলক মনে হচ্ছে, শুধুমাত্র এবং শুধুমাত্র দুধেল গাইয়ের ভোটে জেতার কারণে আপনাদের মনে হচ্ছে। আপনারা আসলে কাঁটাতার দিতে আপনাদের অসুবিধা হচ্ছে এই কারণে, কারণ জঙ্গি ঢোকায় বাংলাদেশ, আর সেই জঙ্গিদের পোষেন আপনারা, সাদরাডিদের মতন জঙ্গি পোষেন আপনারা। পরিশেষে একটা কথা বলতে চাই, রিসেন্ট টাইমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হচ্ছে 1.5 লাখ রোহিঙ্গা এখনো পর্যন্ত এখানে ঢুকেছে, এবং সেই তারা কোথায় থাকছে, তারা কোন, এই যে হোসেন গাজী, আপনি জানেন নিশ্চয়ই, হোসেন গাজী স্টোরি করলাম, তারা এখানে রোহিঙ্গাদের রাখছে, খারিজি মাদ্রাসায় পড়াচ্ছে, এবং তারপর তারা কোথায় কেউ জানে না, ভ্যানিশ হয়ে গেছে। আসলে ভ্যানিশ হয়নি, তারা মেইন স্ট্রিম মিশে গেছে, তারা মূল স্রোতে মিশে গেছে, তারা ভোটার হয়ে গেছে। আপনার মনে আছে, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন রোহিঙ্গা নিয়ে? তিনি বলেছিলেন রোহিঙ্গাদের জন্য আমার দরজা খোলা, খোলো খোলো দ্বার, এসব মানে রোহিঙ্গা। আর উনি এটাই চাইছেন যে যত রোহিঙ্গা আসবে তত তার ভোট ব্যাংকটা কনসলিডেটেড হবে, এবং সেই কারণে রোহিঙ্গাদের এখানে এসে তাদের বসিয়ে রেখে তাদেরকে দুধে ভাতে পুষ্ট করে তাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই স্বর্ণালী, আপনি আসাম বলুন, আপনি কেরালা বলুন, মহারাষ্ট্র বলুন, যেখানেই জঙ্গি ধরা পড়ছে সবার মধ্যে একটা মিল দেখবেন, একটা কমন কানেকশন। কি কমন? যে তাদের এই যে জাল ভোটার বলুন, আধার বলুন, সব বাংলায় তৈরি হচ্ছে। আপনি একটা শেষ কথা দিয়ে শেষ জানেন না ফিরহাদ হাকিম, আমি আবারও বলি, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, আপনি জিজ্ঞেস করবেন, আপনি নিজে জানবেন, প্রতিনিধি পাঠান। সেই রত্না বিশ্বাস যে কিনা বলেছিল বাংলাদেশিদের আমি ভোটার লিস্টে তুলিয়ে দেবো, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা আজকে পর্যন্ত নেওয়া হয়েছে? পুলিশ তাদের বিরুদ্ধে তাকে গ্রেফতার করেছে, প্রশ্ন করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। এই প্রশ্ন আমি তো প্রশ্ন করতে চাই যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো তাহলে আজ পর্যন্ত? তিনি তো দাওয়াত ইসলাম দিচ্ছেন, তিনি বলছেন যে কয়েক বছরে আমরা একসময় মেজরিটি ইসলামী উপর মেজরিটি বান যাएंगे, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আচ্ছা ফিরহাদ হাকিম শোনেননি যে বর্ডারে কি চলছে? নরেন্দ্র ফিরহাদ হাকিম জানেন না, পীযূষও শুনছেন, পীযূষ আপনিও শুনুন। ফিরহাদ হাকিম জানেন না, ফিরহাদ হাকিম শোনেননি, তার মনে হচ্ছে যে ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, বাংলাদেশের বিষয়ে তিনি কোনো কথা বলতেই রাজি নন, তিনি জানেন না, শোনেননি। আমি বলছি ফিরহাদ হাকিমকে বলছি, মিস্টার হাকিম, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছেন তো? সেই কথাটা শোনার পরে আপনার কি মনে হয়েছিল?
ভারতীয়রা স্লোগান দিচ্ছে, ভারতীয়রা উস্কানিমূলক ব্যবস্থা করছে। ভারতীয় মৎস্যজীবীরা যারা পথ ভুলে চলে গেছিল বাংলাদেশে গিয়ে যারা গ্রেপ্তার হয়ে গিয়ে সেখানকার জেলে ছিল, তারা সেখানকার জেলে বসে উস্কানিমূলক মন্তব্য করেছিল। তাই জন্য তাদেরকে লোহার বড় বড় লাঠির বাড়ি, মোটা লাঠির বাড়ি মেরে মেরে তাদেরকে খোঁড়া করে দেশে ফেরত দেওয়া হয়েছিল। কোন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মৎস্যজীবীরা যারা পথ ভুলে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছিলেন জলসীমান্তে, এবং তারপর তারা গ্রেপ্তার হয়ে এতদিন ছিলেন? তারা ছাড়া পাওয়ার পর মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমার দেখে সন্দেহ হয়েছিল, পরে আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম ওদের উপরে টর্চার করা হয়, মারধর করা হয়। ফিরহাদ হাকিমকে প্রশ্ন আমার যে এই মৎস্যজীবীরা, ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশে ধরা পড়ার পরে জেলে গিয়ে কোন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন যার জন্য তাদেরকে মার খেয়ে ফিরে আসতে হলো নিজের দেশে? মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের বক্তব্য আপনারা দেখতেই পাচ্ছেন, চোখে জল এসে যাওয়ার মতো। বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। অরিত্র, কোন উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হলো ভারতীয় মৎস্যজীবীদের? আমি ফিরহাদ হাকিমের কাছে যদি বন্দে মাতরম, জয় হিন্দ স্লোগান উস্কানিমূলক মন্তব্য, তাহলে এগুলোকে আপনি কি বলবেন? দেখুন, বন্দে মাতারাম বা জয় হিন্দ এগুলো যদি উস্কানিমূলক মন্তব্য হয় তাহলে তো আমাদের ধরে নিতে হবে যে মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহেরু থেকে নেতাজি সুভাষ বোস থেকে এরা সকলে রাষ্ট্রদ্রোহী। শহীদ ক্ষুদিরাম, এদেরকে তাহলে রাষ্ট্রদ্রোহী বলতে হবে, কারণ এটা যদি উস্কানিমূলক কথা হয়ে থাকে। ঘটনা হচ্ছে, দেখুন, একটা ব্যাপার অদ্ভুত দাঁড়িয়ে গেছে সমস্যা, যে বাংলাদেশের এখন আদর্শগত গুরু হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তান মনে করে যে ভারতবর্ষের ল্যান্ডটা হচ্ছে হিন্দুস্তান। কারণ পাকিস্তান নামটা যখন ফর্ম হয়েছিল, মিস্টার আলী যখন পাকিস্তান নামটা ফর্ম করেছিলেন মুসলিম লীগে, তখন ভারত ভাগের সময়ই বলে দেওয়া হয়েছিল যে একটা ল্যান্ড হচ্ছে ইসলাম সম্প্রদায়ের মানুষের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। এবার আমাদের ভারতবর্ষে তো শুধু হিন্দুরা নেই, এবং যা প্রেডিকশান দেওয়া আছে সেটা হচ্ছে আগামী কয়েক দশকের মধ্যে হয়তো ভারতবর্ষ গোটা বিশ্বের এমন এক দেশ হবে যেখানে মুসলিমরা, মানে হাইয়েস্ট নাম্বার অফ মাইনরিটিস আমাদের ভারতবর্ষের ভূমিতেই থাকবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে অ্যাপ্রোচ, সেটা হিন্দু বিদ্বেষটা আসলে ভারত বিদ্বেষে পরিণত হয়ে গেছে। তারা হিন্দুদের শায়েস্তা করবার জন্য বাংলাদেশের ভূখণ্ডে যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদেরকে কি নির্যাতন করেছে সে আর নতুন করে আইডেন্টিফাই করানোর দরকার নেই। আমরা দীর্ঘদিন ধরে টিভিতে দেখছি, এখন সেটা ভারতবর্ষের উপরে বিভিন্ন রকমভাবে আসছে, এবং এটা নতুন নয়, এটা হঠাৎ আজকে এরকম হচ্ছে তা নয়। আমাদের 24 পরগনা বলুন, মালদা, মুর্শিদাবাদ বরাবর যে বিভিন্ন বর্ডারগুলো আছে, সেই বর্ডারে দীর্ঘদিন ধরে ওখানকার লোকেদেরকে টোন টিটকেরি করা, ওপার থেকে এই যে মানে যখনই কিছু কমন ল্যান্ড আছে তো কিছু আনফেন্সড বর্ডার আছে যেখানে কোনো কাঁটাতার নেই, এবং সেই কাঁটাতার না থাকারও কারণ হচ্ছে এই কেন্দ্র রাজ্যের যে সম্পর্কের কী কারণ সেটা আপনারা জানেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে ক্রমাগত বাংলাদেশ থেকে বিভিন্ন রকম অযাচিত কথা, কখনো গালাগালি আসা, টোন টিটকারি আসা, এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, এটা একটা লম্বা ইতিহাস আছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে স্টেট গভর্নমেন্টের এই মুহূর্তে যে কম্পোজিশনটা এসে দাঁড়িয়েছে, তাদের কাছে সবথেকে বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ভোট ব্যাংক। তারা এই মুহূর্তে, আমি তো অবাক হয়ে যাই যখন একটা অন্য রাষ্ট্র থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা সেপারেট আলাদা একটা রাষ্ট্র তৈরি করার জন্য দাবি জানানো হয়। এটা কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে না যে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির অংশ, সেই সময় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করা উচিত ছিল, করা অ্যাকশন নেওয়া উচিত ছিল, সেইটা তিনি করেননি, উল্টে বলেছিলেন বাংলাদেশিদের ওয়েলকাম। এবং এই যে ক্রমাগত জঙ্গিদেরকে নিয়ে সমস্যা, আমরা আজকে শুধু জঙ্গি নিয়ে বলছি, আপনি যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে আরম্ভ করেন দেখবেন পশ্চিমবঙ্গকেও কেউ ব্যবহার করে দিনের পর দিন ধরে রকমারি নার্কোটিক সাবস্টেন্স, রকমারি অস্ত্র পাচার, এর কোনো তালিকা নেই। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল খুললে আপনি শয়ে রিপোর্ট এরকম পাবেন
যেখানে পশ্চিমবঙ্গকে ইনফ্যাক্ট কলকাতাকে একটা সেফ করিডোর হিসেবে ব্যবহার করে দিনের পর দিন ধরে বাংলাদেশের বিভিন্ন রকম জঙ্গিবাদী অর্গানাইজেশন যারা এখানে অ্যাক্টিভ ছিল। এবং আশ্চর্য, আপনাদের টিভিতেই আপনারা কভার করেছেন যে এখানকার নদীতে বসে তারা নদীর চরে প্র্যাকটিস হতো এবং এখানকার রাজ্য পুলিশ কিছু জানে না। এখানকার রাজ্য পুলিশ জানে না যে কিভাবে বাইরের লোকেরা এখানে আসছে এবং মুড়ি মুড়কির মতো আধার কার্ড, পাসপোর্ট মানে হরেক মাল 10 টাকার মতো করে বিক্রি করা হচ্ছে, কেউ জানে না। মহারাষ্ট্র জেনে যাচ্ছে, দিল্লি জেনে যাচ্ছে। মহারাষ্ট্রতে আজকে দেবেন্দ্র ফডনবিসের সরকার সেট গঠন করে দিয়েছে আলাদা করে, যে সেখানে এত পরিমাণ ভুয়ো বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে ভুয়ো জাল নথি নিয়ে, এবং সবটাই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছে। অথচ ফিরহাদ হাকিম কিছু জানেন না। উনি কি জানেন? উনি যা জানেন, ওনার জানা যদি ধরতে হয় তাহলে চলুন সবাই আমরা দাওয়াত নিয়ে নিই, দাওয়াত অ্যাকসেপ্ট করে নেবি। আসছি কেয়ার কাছে, তার আগে ফিরহাদ হাকিম কি জানেন, ফিরহাদ হাকিম কোন কোন বিষয় নিয়ে সাধারণত জেনে থাকেন, তার জানাশোনা জ্ঞানের পরিধি নিয়ে দু চারটে মন্তব্য শোনাই। যেই এই বক্তব্যগুলো যদি ফিরহাদ হাকিমের কাছে মনে হয় এগুলো সত্যি, এগুলো ধ্রুব সত্যি, তাহলে ওনার কাছ থেকে এটাই প্রত্যাশিত যে ভারত বাংলাদেশের সীমান্তে কি চলছে সে খবর উনি রাখেন না। আর ওনার কাছে মনে হয় জয় হিন্দ তার বন্দে মাতরম স্লোগান হচ্ছে উস্কানিমূলক স্লোগান। শুনুন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। এরকম ছোট অংশ এটা চালালাম। আমি আমার টিমকে অনুরোধ করবো যদি পরবর্তীকালে বড় অংশ থাকে তাহলে সেটাকে চালানোর জন্য। এবং এইগুলো যার কাছে ঠিক মনে হয়, যাদের মনে হয় যে ইসলামে যারা জন্মগ্রহণ করেননি সেই মূল অংশটাই চললো না দুর্ভাগ্যজনকভাবে, সেই পুরো অংশটা চালালে আমি আরো ভালোভাবে বোঝানো যেত। তিনি বলছেন যে ইসলামে তাদের দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তাদেরকে আমি বলবো যে দাওয়াতে ইসলামের মাধ্যমে তারা ইসলাম ধর্মকে সম্মান দিক, সেখানে ফিরে আসুক। যদি এইটাই যদি ওনার কাছে মনে হয় কি এটাই একমাত্র ঠিক ধ্রুব সত্য, তাহলে তার কাছে মনে হবে কি বন্দে মাতরম এবং জয় হিন্দ আসলে উস্কানিমূলক স্লোগান। শপথ নিয়ে এরাই নাকি অসাম্প্রদায়িক সরকার গড়েছে, অথচ এখনো পর্যন্ত না হুমকি কবির, মাফ করবেন হুমায়ুন কবির, না ফিরহাদ হাকিম, তাদের বিরুদ্ধে কোথাও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, আমি একটা টুইট দেখাচ্ছি। 2018 সালে করা আমাদের ভারতীয় জনতা পার্টির অর্থাৎ কেন্দ্রীয় নেতা অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি একটা টুইট করেছিলেন মৃত্যুর কয়েক মাস আগে। 2018 সালে তিনি একটা টুইট করেছিলেন। সেই টুইট মানে এখন যেটা এক্সে পোস্ট আছে, সেখানে তিনি বলেছিলেন 2005 সালের 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অনুপ্রবেশকারীরা ডিজাস্টার পশ্চিমবঙ্গে, ইনফিলট্রেটার্স আর ডিজাস্টার। স্বর্ণালী, শুধুমাত্র ক্ষমতা, শুধুমাত্র গদির লোভ, শুধুমাত্র টিকে থাকার কারণে সেই জায়গা থেকে কি ইউটার্ন করে নেওয়া যায়? আপনার মনে আছে তো সেই ছবিটা যখন সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকারের আসনে অধিষ্ঠিত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সে কাগজ ছুঁড়ে ফেলা, উনি বলেছিলেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশি এসে আমাদের রাজ্যে তারা ভোট করাতে দিচ্ছে না, তৎকালীন বাম জমানায় বলেছিলেন। আর ক্ষমতায় আসার পরে 2011 পরে তার অবস্থান একেবারে পাল্টে গেল। শুধুমাত্র ভোট, এই রাজ্যের নিরাপত্তা, এই রাজ্যের মানুষের যেটা উন্নয়ন, আমরা উন্নয়ন বলতে আমি এখানে জমি, বালি, গরু, কয়লা, রেশন এগুলোর কথা বলছি না, সাধারণ মানুষের যেগুলো উন্নয়ন, আচ্ছা উন্নয়ন বাদ দিলাম, নিরাপত্তা, সেগুলো নিয়ে কি কোনো মাথা ব্যথা নেই? শুধু ক্ষমতা, কারণ হচ্ছে দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি তো বলছি। অথচ ফিরহাদ হাকিম যে বিষয়ে কোনো রকম খবর জানেন না, রাখেন না। আজকে পীযূষ বসে রয়েছে, আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরার আগে আমি একবার পীযূষ মণ্ডলের কাছে যাব যে কি পরিমাণ আসল ছবি, কি পরিমাণ ঘৃণা, বিদ্বেষ প্রতিদিন যারা সীমান্তবর্তী অঞ্চলে রয়েছেন তাদেরকে ফেস করতে হয় প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে। বিদ্বেষমূলক মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য কিছুই জানেন না ফিরহাদ হাকিম, যারা দেখেননি, শোনেননি যে করা হয়। একদমই তাই। প্রত্যেক মুহূর্তে পীযূষ কি ধরনের বিদ্বেষমূলক, ঘৃণামূলক মন্তব্য আপনাদের কাছে ছুটে আসে, ধেয়ে আসে, যারা সীমান্তে রয়েছেন। এই খবর কি রাখেন না ফিরহাদ হাকিম?
আমি দেখছিলাম যে ঢাকাতে সেখানে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করেছিলেন তারা সেখানে স্লোগান দিচ্ছেন বিএসএফ এর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তারা নাকি এই নাকি তারা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা চাকরির জন্য আন্দোলন করেছিলেন, আন্দোলনের পর তারা শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে উড়িয়েছিলেন, আর এখন দেখা যাচ্ছে বিএসএফ এর বিরুদ্ধে কথা বলছেন। এই হচ্ছে অবস্থা। কিন্তু এগুলো কিছুই ফিরহাদ হাকিম দেখতে পাচ্ছেন না, ফিরহাদ হাকিম দেখতে পান না। ফিরহাদ হাকিমের মতো আরো যারা রয়েছেন, হুমায়ুন কবির টবির এটসেট্রা, তারা দেখতে পান না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছেড়েই দিন, তিনি অনেক সময়তেই কোনটা কখন কোথায় লালিপপ মনে পড়ে আর কোথায় মৎস্যজীবীদের লাঠি মনে পড়ে তিনি নিজেই হয়তো গুলিয়ে ফেলেন, কিন্তু আসলে নীরবে চুপিসারে এই কাজটা চলছে। এই মুহূর্তে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। এই মুহূর্তে রাজ্যের শাসক দল যেখানে কিছুই দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, সেই সময়তে ইউনূসের বাংলাদেশে কি চলছে শুনলে জানলে অবাক হবেন। পরপর কয়েকটা পয়েন্ট দেখা যাক, দেখুন আপনারা। শুধুমাত্র এই যুদ্ধ মোহাম্মদ ইউনূস রিয়েলে করছে না, করছে সোশ্যালে। যদিও কিছুই দেখতে পাচ্ছেন না আমাদের ববি হাকিমরা, কারণ তারা সবসময় বন্দে মাতরম আর জয় হিন্দকে দেখেন উস্কানিমূলক মন্তব্যের জন্য, উস্কানিমূলক স্লোগান হিসেবে। অথচ চুপি সারে সোশ্যাল মিডিয়ায় স্লিপার সেল তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশে। জানুন, শুনুন, জানবেন না ফিরহাদ হাকিমরা, বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রদের স্লিপার সেল রীতিমতো তৈরি হয়ে গেছে। কি করা হচ্ছে সেখানে? কট্টরপন্থীরা যুদ্ধ করছে দুরকম ভাবে, তারা সোশ্যালি যুদ্ধ করছে, আর ইউনূস কিছু মানুষকে মগজদোলাই করে নামিয়ে দিয়েছে রাস্তায়, তারা রিয়েলে যুদ্ধের হুমকি দিচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করছে। সোশ্যালে কট্টরপন্থীদের টার্গেট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই কলেজগুলোকে টার্গেট করা হচ্ছে, পড়ুয়াদের টার্গেট করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি করা হচ্ছে। আর কি করা হচ্ছে? প্রথমে কয়েকজন পড়ুয়াকে নিয়ে গ্রুপ তৈরি করা হচ্ছে, পরে বিভিন্ন জামাতি প্রচারে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে প্রচারে কাজে লাগানো হচ্ছে, এমনকি তাদেরকে আইইডি তৈরির প্রশিক্ষণ পর্যন্ত দেওয়া হচ্ছে। সেখানে হচ্ছে বিস্ফোরকের সঠিক ফর্মুলা বানানো, তারপর রসায়নের ছাত্রদের দিয়ে আইইডি তৈরি করানো হচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রয়েছেন তাদেরকে দিয়ে শেখানো হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোফাইল হ্যাক করে নেওয়া যায় বা একাধিক ক্লোন প্রোফাইল বানানো যায়। কিভাবে চলছে মগজদোলাই পরপর কয়েকটা পয়েন্ট বললাম। এর পাশাপাশি দেখাই যে সোশ্যালি স্লিপার সেল কিভাবে তৈরি হচ্ছে। এই সমস্ত মেধাবী ছাত্রদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়া আলাদা করে ট্রেনিং নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই সময়, সাম্প্রতিক সময়, ঠিক কয়েকদিন আগেই ফেসবুকের মালিক মেটা, সেখানকার তাদের সঙ্গে, তাদের এক আধিকারিকের সঙ্গে বিশেষ বৈঠক করেছে মোহাম্মদ ইউনূস, বিশেষ বৈঠক করেছিলেন মেটা আধিকারিকের সঙ্গে, এবং সেই সময় তাকে লম্বা একটা তালিকা দেওয়া হয়েছিল যে কোন কোন শব্দ যদি তাদের দেশ থেকে আপলোড করার সময় ব্যবহার করা হয় তাহলে সেই শব্দগুলোতে যাতে স্ট্রাইক মারে, সেই ভিডিওগুলোতে স্ট্রাইক মারে এবং সেই ভিডিওগুলো না চলে, না দেখা যায়, সেই প্রোফাইলগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায়। এরপর আরও নতুন তথ্য দিচ্ছি আজকে। এই মুহূর্তে সোশ্যাল স্লিপার সেল তৈরি করছে বাংলাদেশ। কি আছে সোশ্যাল স্লিপার সেলে? এখানে একাধিক ভুয়ো গ্রুপ তৈরি হচ্ছে, মূলত সবটাই মেধাবী পড়ুয়াদের নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সেই পড়ুয়াদের তৈরি করা হচ্ছে, তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোথায় কি জিনিস, কি অ্যালগরিদম কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করা হবে, কোন ভিপিএন থেকে কিভাবে লগ ইন করা যাবে। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টে এই গ্রুপের মাধ্যমে তারা কানেক্টেড থাকছে। কোথাও কখনো টার্গেট কোনো প্রোফাইল করা হলে সেই প্রোফাইলে গিয়ে কমেন্ট সেকশনে গিয়েও তারা আগে থেকে বিভিন্ন অ্যানিমেটেড, ঘৃণামূলক, বিদ্বেষমূলক, জঘন্য, ভারত বিদ্বেষী, ভারত বিরোধী অ্যানিমেটেড গ্রাফিক্স পোস্ট কমেন্টের জন্য তৈরি রাখছেন এবং যখন সেখানে তারা ঢুকছেন একসঙ্গে 100 জন ঢুকছেন। এক একজন যদি 100 খানা করে ভুয়ো প্রোফাইল তৈরি করেন তাহলে তার মাপ, তাহলে এক একটা এই ধরনের স্লিপার সেল কতগুলো ভুয়ো প্রোফাইল হ্যান্ডেল করছে ভাবতে পারেন। ফিরহাদ হাকিমরা কিছুই জানেন না, কিন্তু চুপি সারে অন্য রকমের সোশ্যালের যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। আপনি হয়তো দুম করে ভাববেন যে আমার তো ফ্রেন্ড লিস্টে কোনো বাংলাদেশি নেই, তাহলে এত বাংলাদেশি কমেন্ট কোত্থেকে আসছে কারণ তারা এটা নিয়েই কাজ করে যাচ্ছে। খুব সংক্ষেপে দুটো রিয়াকশন নিয়ে নেব। অরিত্র কি বলবেন? দেখুন, প্রথম কথা এই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সাইবার অ্যাটাক এটা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ 2-3টেভাবে পরিকল্পনা করছে। আপনি যেগুলো বলছেন তার সাথে আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ মানে যে বর্ডার স্টেটগুলো আমরা বাংলাদেশের সাথে শেয়ার করি সেই স্টেটের মানুষদেরকেও কিন্তু হানিকম করে বের করে নেওয়ার জন্যে কিছু ভুলভাল লিঙ্ক, কিছু প্রমোশনাল ভিডিও, এগুলোর মাধ্যম দিয়েও কিন্তু এখানকার কিছু ছেলে মেয়েকে ব্রেন ওয়াশ করে একটা রিলিজিয়াস মৌলবাদ প্রচার করবার চেষ্টা হচ্ছে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে মুসলিম মানেই
তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন স্টাইল অ্যান্ড কম্পোজিশন ডিফারেন্ট, কিন্তু আমাদের এখানকার ইসলাম সম্প্রদায়ের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের মধ্যে এই কট্টর মৌলবাদ কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, কোরআনকে ভুলভাবে ইন্টারপ্রেট করা যায়, এই অসম প্রচেষ্টাগুলোর জন্য এখানকার মাদ্রাসাগুলোকেও ব্যবহার করা হতে পারে, এরকম ইঙ্গিত কিছুদিন বাদে আপনি পাবেন। এত খারিজি মাদ্রাসা, হাজার 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 খারিজি মাদ্রাসা বামমূল থেকে চলছে। এখন বাবারা বলবেন তারা শোনেননি, এই এত খারিজি মাদ্রাসা ফিরাত হাকিমরা বন্ধ করতে পারছে না। তারা জানেন না খারিজি মাদ্রাসাতে জসিমউদ্দিন রহমানের বই পাওয়া যায়, সেটা উস্কানিমূলক নয়। ফিরাত হাকিম এখন জয় হিন্দ বন্দে মাতরমকে উস্কানিমূলক বলছেন। আমি একদম এক লাইনে খালি এটুকু বলতে চাই, বাম আমলেও শুনেছিলেন, আপনার মনে আছে বুদ্ধবাবু কি মন্তব্য করেছিলেন, পরবর্তীকালে দলের চাপে তাকে পেছনে হতে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি সত্যি রাজ্যের মানুষের নিরাপত্তা চান, অবিলম্বে খারিজি মাদ্রাসা বন্ধ করুন। আর একটা শেষ কথা বলতে চাই যে বারবার হাজারবার বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। আর পীযূষ, তোমরাই যথেষ্ট, বিএসএফ কে লাগবে না, দেখিয়ে দাও চলবে বিজেপি বাংলাদেশি গাদার চলবে নাকি ফিরাত হাকিমের এই ধরনের মন্তব্যের পরে এই ধরনের স্লোগান থেকে সরে আসবেন আপনারা? সীমান্তে যদি বাংলাদেশ থেকে কেউ এগিয়ে আসে, রেড়ে করে তেড়ে আসে, কি করবেন? শেষ করব আপনার কথা দিয়েই। আমরা অবশ্যই ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, হিন্দুস্তান জিন্দাবাদ, আমরা ভারতের দিকটা দেখবো, আমরা ইউনিট সরকারের দিকে দেখবো না। যারা যে দেশে গণতন্ত্র নেই তাদের দিকে আমরা দেখবো না, টোটালি দেখবো না। আমাদের স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, হিন্দুস্তান জিন্দাবাদ। একদমই তাই। এই স্লোগানগুলোকে যদি মনে হয় এখনো ফিরাত হাকিমের দেশ মানে উস্কানিমূলক স্লোগান, তাহলে আমার মনে হয় ফিরাত হাকিম প্লিজ একবার আরেকটা জেনে দেখুন যে ধরনের উস্কানিমূলক মন্তব্য আরও কি কোন জায়গায় ছড়ানো রয়েছে। তারপর আমরাও আরেকবার ভেবে দেখব আপনার দাওয়াত ইসলামে কিভাবে প্রতিক্রিয়া জানানো যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।